সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা ঘরে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস করতেছো বা দেখতেছো, সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো উপভোগ করবে। আশা করি মহান রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ শরীরে থাকার চেষ্টা করবে, বজায় রাখবে। বর্তমান করোনাকালীন পরিস্থিতি তোমরা কেউ ঘরের বাইরে যাবে না। যদি যেতে হয় তা আমাদের অভিভাবকের বা পিতামাতার অনুমতি সাপেক্ষে ঘরের বাইরে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লায়ন্স স্কুল কলেজ থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তোমরা ঘরে বসে এই পাঠদানগুলো উপভোগ করবে। যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল নবী স্যার তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আজকের বিজ্ঞান বিষয়ে আলোচনা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন যে অনলাইন ক্লাস করেছি বা তোমরা অনলাইন ক্লাসগুলো মোবাইল ফোনের মাধ্যমে দেখেছ, তাতে আমরা অণুজীব জগৎ সম্পর্কে পড়িয়েছি। অণুজীব জগতের যে জীবগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, অ্যান্টিমিবা, এই ধরনের প্রাণীগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এগুলো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো মোটামুটি এগুলো সম্পর্কে জেনেছ। আশা করি তোমরা বইটা খুলে পড়েছ। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি, উদ্ভিদটা কি? উদ্ভিদটা হচ্ছে যা মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে। আমরা সরাসরি বলতে পারি উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, কিন্তু প্রাণ আছে, তাকে উদ্ভিদ বলে। আর প্রাণীটা হচ্ছে যে সকল প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায় বা যারা এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং প্রাণ আছে, তাদেরকে প্রাণী বলে। আসলে উদ্ভিদ ও প্রাণীর কোষ আছে, এই কোষগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তা দেখো, একটি উদ্ভিদ কোষের বর্ণনা। এই কোষগুলোর বর্ণনা করতে গেলে আমাদেরকে জানতে হবে এই উদ্ভিদ কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর আর একটা হলো প্রোটোপ্লাজম। তো দেখো, কোষ প্রাচীরটা হলো এই যে আমরা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র এঁকেছি। দেখো, এটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। আরেকটা চিত্র হচ্ছে প্রাণী কোষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, উদ্ভিদ কোষের আলোচনায় আসবো আমরা। কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরটা দেখো, কোষ প্রাচীরের যে মাঝের যে আবরণটা আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই বের করো। বই বের করলে দেখতে পাবে চিত্রটা যদিও বা সুন্দর না হলেও মোটামুটি বোঝার জন্য আমি মনে করি যথেষ্ট হয়েছে। দেখো, এই যে মাঝের যে আবরণটা আছে, মাঝের যে আবরণটা, এই আবরণটা হচ্ছে কোষ প্রাচীর। আমি পাশে রেখে দিয়েছি। দেখো, এই মাঝের আবরণটা হচ্ছে কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা হলো প্লাজমা পর্দা থাকে। প্রাণী কোষে থাকে কি? প্লাজমা পর্দা, মানে বাইরে একটা আবরণ থাকবে। আর এই কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা মাঝে থাকতেছে। এই কোষ প্রাচীরটা হচ্ছে একটু পুরু হবে, যা ভিতরে যে অঙ্গাণুগুলো থাকবে তাকে আবদ্ধ রাখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, তাহলে এই কোষ প্রাচীরের ভেতরে থাকতেছে প্রোটোপ্লাজম, যা কিছু থাকতেছে এটা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হচ্ছে
জেলির মতো আঠালো এবং বর্ণহীন সজীব অংশ। এটি বিভিন্ন জৈব অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমের পানির পরিমাণটা হচ্ছে ৬৭ থেকে ৯০ ভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো আমরা প্রোটোপ্লাজমের দুইটা অংশ। প্রোটোপ্লাজমের সম্পূর্ণকে আমরা বলতেছি, ভেতরে অংশটাকে প্রোটোপ্লাজম বলতেছি। এই প্রোটোপ্লাজমের দুইটা অংশ থাকতেছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। এই দুটো বলতে নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস থেকে মাঝে, এটা পুরোটা নিউক্লিয়াস, মাঝের অংশটা নিউক্লিয়াস। তাহলে আমরা বললাম যে প্রোটোপ্লাজমের অংশটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। তাহলে এখন আমরা আলোচনা করব সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশটা সাইটোপ্লাজম। সজীব বস্তুসমূহ যেগুলো থাকে, যা কিছু আছে অঙ্গাণু, নিউক্লিয়াস বাদে যা কিছু আছে তা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। এই সাইটোপ্লাজমের মধ্যে আছে কি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম আর হলো সেন্ট্রিওল। এইগুলো অঙ্গাণুগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, তারপর নিউক্লিয়াস থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসবো কোষ গহ্বর সম্পর্কে। কোষ গহ্বর এটি সঞ্চিত পদার্থ, বদ্ধ পদার্থ, ক্ষতিকর পদার্থ সংমিশ্রণে থাকবে। কোষের সাইটোপ্লাজমে কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড় থাকবে। উদ্ভিদ কোষের যে কোষ গহ্বরটা দেখা যাচ্ছে এটা বড় থাকবে। আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও সেটা ছোট হয়, এবং উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা মাঝে থাকে আর প্রাণী কোষের কোষ গহ্বরগুলো পাশে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন চলে আসবো অঙ্গাণুগুলোর পরিচিতি। এই যে অঙ্গাণুগুলো যেগুলো আছে, এই কোষের মাঝে যে অঙ্গাণুগুলো আছে সেই সম্পর্কে আমরা বোঝাবো। কোষ অঙ্গাণুগুলোর পরিচয়। তাহলে প্রথমে আসবো আমরা প্লাস্টিক। প্লাস্টিক একটা আসলে রঞ্জক পদার্থ, অর্থাৎ এটা তো রং নির্ধারণ করে, কিন্তু আমরা বলতেছি প্লাস্টিকটা হচ্ছে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার ডিম্বাকার অঙ্গাণু হলো প্লাস্টিক। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, মানে প্রাণী কোষে প্লাস্টিকটা থাকে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্লাস্টিককে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ক্লোরোপ্লাস্টিক আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিক। মানে ক্লোরোপ্লাস্টিক হচ্ছে বর্ণযুক্ত আর লিউকোপ্লাস্টিক হচ্ছে বর্ণহীন। ক্লোরোপ্লাস্টিকটা হচ্ছে দুই প্রকার। ক্লোরোপ্লাস্টিক অর্থাৎ প্লাস্টিককে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো ক্লোরোপ্লাস্টিক আর একটা হলো লিউকোপ্লাস্টিক। ক্লোরোপ্লাস্টিক হচ্ছে বর্ণযুক্ত আর লিউকোপ্লাস্টিক হচ্ছে বর্ণহীন। ক্লোরোপ্লাস্টিককে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ দ্বারা আবৃত। আর এই প্লাস্টিকগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসবো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর বলি আমরা, অর্থাৎ টোটাল কোষটা মাইটোকন্ড্রিয়ার শক্তিটা তৈরি করে। তাহলে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মাঝে মাইটোকন্ড্রিয়া থাকে, এটা প্রাণী কোষে থাকতে পারে, উদ্ভিদ কোষেও থাকতে পারে। এই মাইটোকন্ড্রিয়াকে আমরা কিন্তু কি বলি? পাওয়ার হাউস বলি, অর্থাৎ কোষের শক্তিঘর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
মাইটোকন্ড্রিয়াটাকে বহুবচনে মাইটোকন্ড্রিয়ান বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বহুবচনে আমরা মাইটোকন্ড্রিয়া বলি। এরপরে আসবো আমরা গলজি বডি। এতে দেখো গলজি বডি। গলজি বডিটা আছে এই ধরনের, দেখো উদ্ভিদ কোষে তোমরা বাসায় বইটা খুলে চিত্রটা একটু দেখো। চিত্র যদিও বা তোমাদের পরিপক্ক হয়নি, তারপর মোটামুটি বোঝার জন্য যথেষ্ট। এটা হচ্ছে গলজি বডি, এটা সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। এটা হচ্ছে উৎসেচক এবং হরমোনের ক্ষেত্রে কাজ করে। সেন্ট্রিওল, এরপরে আসবো গলজি বডি পর কি আসবো আমরা সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা হচ্ছে ক্ষুদ্র দানাদার, দেখো এখানে দেওয়া আছে, প্রাণী কোষে চিহ্নিত করে দিচ্ছি সেন্ট্রিওল। এটা ক্ষুদ্র দানাদার অংশ, দানাবিহীন সাইটোপ্লাজমে আবৃত। প্রাণী বিভাজনের ক্ষেত্রে অর্থাৎ প্রাণী কোষ বিভাজনের ক্ষেত্রে সেন্ট্রিওল ভূমিকা পালন করে। এবার আসবো আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি করে আমি বলেছিলাম যে এই প্রোটোপ্লাজম, অর্থাৎ এই কোষের ভেতরে থাকতেছে প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াস। আর প্রোটোপ্লাজমের দুই ভাগ করে, একটা সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটার মাঝে যে কালো অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই ফাঁকা অংশটা বলছে নিউক্লিয়ার রন্ধ্র। আর চিকন চিকন যেগুলো দেখা যাচ্ছে এটা হলো ক্রোমাটিড তন্তু। তোমাদের বইয়ে দেওয়া আছে, সুন্দর করে তোমরা বইটা বের করলে বুঝতে পারবে। 13 পৃষ্ঠা, বিজ্ঞান বইয়ের 13 পৃষ্ঠা দেখবা নিউক্লিয়াসকে 4 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বলি বা পর্দা বলা যাবে। নিউক্লিয়ার মেমব্রেন বলা যায়, আবার পর্দাও বলা যায়। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার জালিকা আর নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার পর্দাটা হচ্ছে একটু বাইরে আবরণটা নিউক্লিয়ার পর্দা, অর্থাৎ বাইরে আবরণটা নিউক্লিয়ার পর্দা বলি। আর যে ফাঁক যেটা থাকবে এই অংশটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এই নিউক্লিয়ার পর্দাটা হচ্ছে সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস এই পর্দা দ্বারা আবৃত থাকে। এবার আসবো আমরা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম গুলো এর মাঝে থাকবে আর কি, এর মাঝে নিউক্লিয়াসের মাঝে নিউক্লিওপ্লাজম থাকবে। নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার মেমব্রেন এটাও নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকবে। এটা স্বচ্ছ দানাদার এবং জেলির মতো পদার্থ। নিউক্লিয়াস জৈবিক কার্যাবলী, এই নিউক্লিয়াসের জৈবিক কার্যাবলী যেটা থাকে সেটা নিউক্লিওপ্লাজম করে। এবার আসবে নিউক্লিওলাস কালো অংশ, এটা হলো কালো গোলাকার উজ্জ্বল এবং অপেক্ষাকৃত ঘন অংশটি হচ্ছে নিউক্লিওলাস। এবার আসবো আমরা ক্রোমাটিন তন্তু যেগুলো চিকন চিকন জালির মতো দেখা যায়, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে ক্রোমাটিন তন্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কোষের বংশবৃদ্ধির বাহক হিসেবে থাকে। ক্রোমাটিন তন্তুগুলো পর্যায়ক্রমে যখন চিকন থাকে, এটা পরিপক্ক হওয়ার পর তখন এটা মোটা আকার ধারণ করে, তখন এটাকে বলা হলো, এবং মোটা আকার ধারণ করে তখন পৃথকভাবে ওই ক্রোমাটিন তন্তুগুলো যখন মোটা হয় তখন নিউক্লিয়াসের সঙ্গে সংযুক্ত হয়ে নিউক্লিয়াসের সঙ্গে আলাদা হয়, এটা ক্রোমোজোমে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে জানতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করবে এবং বইটা বের করবে। বই বের করে সুন্দরভাবে বাসায় পড়বে, আশা করি বুঝতে পারবে। আগামী দিনে পড়া থাকবে তোমাদের 14 পৃষ্ঠা। উদ্ভিদ টিস্যুর কাজও বর্ণনা, উদ্ভিদ টিস্যুর কাজ, বৈশিষ্ট্য বর্ণনা এই সম্পর্কে তোমরা পড়বে। এটা বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো। তোমাদের জন্য আমি দোয়া করব, মহান রব্বুল আলামিন তোমাদের সুস্থ শরীর বজায় রাখুক। তোমরা আমার জন্য দোয়া করবে, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থ সুন্দরভাবে তোমাদের পাঠদান করতে পারি।
আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।